Hello students, welcome to my YouTube channel Keep Studying, Learning and Exploring. পুজো শেষ, আবার কিন্তু আমাদের খাতা পেন লাইফে ফিরে আসতে হবে, কারণ এইভাবেই কিন্তু মাসের পর মাস চলে যাবে এবং আমাদের পরীক্ষাও দোরগোড়ায় চলে আসছে, তাই তো? তো তোমরা দেখেই বুঝতে পারছো আজকে আমার আলোচনার বিষয় হবে তোমরা যারা ক্লাস 12 সেমিস্টার 4 এর স্টুডেন্ট, জিওগ্রাফি প্লেট টেকটনিক থিওরি নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা এতদিনে নিশ্চয়ই বই পেয়ে গেছো, তোমরা জানো যে প্রথম ইউনিটে যে ভূগঠন চ্যাপ্টারটা রয়েছে সেখানে প্রথম টপিকটা হলো সমুদ্রবক্ষ বিস্তৃতি, কিন্তু আমি প্রথমেই সমুদ্রবক্ষ বিস্তৃতি বা সি ফ্লোর স্প্রেডিং নিয়ে আলোচনা করব না। আমি আগে আলোচনা করব প্লেট টেকটনিক থিওরি বা পাত ভূগঠন তত্ত্ব, তবেই কিন্তু তোমরা এই সি ফ্লোর স্প্রেডিং বা সমুদ্রবক্ষের প্রসারণ তত্ত্বটা বুঝতে পারবে। তবে বলে দিই, আমার এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র জিওগ্রাফির ক্লাস 12 এর স্টুডেন্টদের জন্য নয়, তোমরা যারা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট রয়েছো, এটা তুমি ভিডিওটা তোমরা দেখছো, যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, সরি, তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো তাহলে শুরু করা যাক। দেখো, এই ছবিটা আগে ভালো করে দেখো। সরি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রত্যেকটা মহাদেশ এবং মহাসাগরের বাউন্ডারি দেওয়া আছে, তাই তো? কার্ভেচার লাইন দেওয়া রয়েছে। এটার মানে কি? দেখো, প্লেট টেকটনিক থিওরি, প্লেট প্লেট কাদের বলা হচ্ছে? আমাদের ভূত্বক গঠনকারী যে দুটো উপবিভাগ রয়েছে, সিয়াল এবং সীমা। আমরা জানি সিয়ালকে বলা হয় কন্টিনেন্টাল প্লেট বা মহাদেশীয় ভূত্বক, সীমাকে বলা হয় ওশেনিক প্লেট বা মহাসাগরীয় ভূত্বক, তাই তো? তো এই ভূত্বকগুলো কিন্তু বা এই প্লেটগুলো কিন্তু বলা হয় যে এক একটা রিজিড লিথোস্ফিয়ারিক মাস, রিজিড লিথোস্ফিয়ারিক ব্লক, সরি, ব্লক। তার মানে এই মনে করো, এই যে দক্ষিণ আমেরিকার যে প্লেটটা, সাউথ আমেরিকান যে প্লেটটা, এটার বিস্তার কতটা? এটার বিস্তার হলো এতটা, ঠিক আছে? তার মানে এটা হলো একটা কন্টিনেন্টাল প্লেট। তো এই প্লেটগুলো কার উপর ভাসছে? না, অ্যাসথেনোস্ফিয়ারের উপরে ভাসছে। অ্যাসথেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় রয়েছে। কেন এত স্তর থাকতে অ্যাসথেনোস্ফিয়ার কেন? কারণ আমরা জানি অ্যাসথেনোস্ফিয়ার হলো একটি সান্দ্র তরল অবস্থা, তাই তো? অ্যাসথেনোস্ফিয়ারের মধ্যে যদি লিকুইডিটি বেড়ে যায় তখন কি হবে? এই প্লেটগুলোর মুভমেন্ট বা গতিশীলতা বেড়ে যাবে এবং তখনই বিভিন্ন ধরনের ভূগাঠনিক গঠন বা ভূগাঠনিক ভূমিরূপ আমরা দেখতে পাবো। আচ্ছা, তো এই পাতের ধারণা কে দিয়েছেন, পাতের শ্রেণী বিভাগ কি, এগুলো তোমরা যে কোনো টেক্সট বইতে কিন্তু পেয়ে যাবে, আমি আর সেই ডিটেলসে আসছি না। তোমরা ক্লাস 8-এ অস্থিত পৃথিবী পড়েছো, তোমরা জানো যে সেখানে বলা হয়েছিল যে ক্ষেত্রমান অনুসারে পাত 3 প্রকার, বড়, মাঝারি, ক্ষুদ্র, তাই তো? আমাদের ভূত্বকে 7টি বড়, 9টি মাঝারি এবং অসংখ্য ছোট পাত রয়েছে। সব থেকে বড় পাত মনে রাখবে প্রশান্ত মহাসাগরীয় পাত। এই প্রশান্ত মহাসাগরীয় পাত কিন্তু একটি ওশেনিক প্লেট বা যেটাকে আমরা সীমা বলতে পারি। আচ্ছা, এগুলো অপেক্ষাকৃত ভারী হয়। তবে একটা জিনিস দেখো, আমরা সবসময় বলি, আমি এবারে ডিটেইলে আসছি, যে আমরা ইংরেজিতে বলে থাকি প্লেট মার্জিনস, প্লেট বাউন্ডারি। কেন হোল প্লেটকে কেন আমরা ধরছি না? দেখো, একটা পাতের শেষ অংশকে বলা হয় প্লেট মার্জিনস, আর যখন দুটো প্লেট যখন
তাদের মধ্যে ধাক্কা লাগুক বা তারা একে অপরের থেকে দূরে সরে যাক, যাই হোক না কেন, যত ধরনের ডিফরমেশন, কি বললাম, ডিফরমেশন, যা কিছু ভূগাঠনিক ঘটনা সব কিন্তু আমরা এই মার্জিনসেই দেখতে পাই, ঠিক আছে, প্রান্তেই দেখতে পাই। তাই এই ঘটনাগুলোকে আমরা বলে থাকি, সেই ঘটনাগুলো এরকম মানে প্লেট মার্জিনসে হয় বলে সেগুলোকে আমরা বলে থাকি প্লেট বাউন্ডারি, ঠিক আছে। এখানে যত ভূগাঠনিক ক্রিয়াকলাপ এবং ভূমিরূপ গড়ে ওঠে। তো এই প্লেট বাউন্ডারিজ এর ক্রিয়াকলাপের ভিত্তিতে আমরা প্লেটকে তিনটে ভাগে ভাগ করি, বা পাতের চলনকে, প্লেটকে না, পাতের চলনকে আমরা তিন ভাগে ভাগ করি। যেমন প্রথমেই আসি প্রতিসারি পাত সীমানা, যেটাকে বলা হয় ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। নাম্বার 2 অভিসারী পাত সীমানা, যেটাকে বলা হয় কনভার্জেন্ট, তবে এদের অনেক বিকল্প নাম রয়েছে, সেগুলো আমি পরে আসছি, প্লেট বাউন্ডারি। নাম্বার 3 হলো নিরপেক্ষ পাত সীমানা, যাকে বলা হয় ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। তো কোনটাতে কি হয়, সবার আগে আমরা দেখে নিই প্রতিসারি বা ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। ডাইভার্জ করছে তার মানে কি, বিপরীত দিকে চলে যাচ্ছে, এ ওর মুখ দেখছে না, বিপরীত দিকে যেতে সাহায্য করছে কে, এদের নিচে ম্যাগমার ঊর্ধ্বমুখী চলন, এদের বলছে যা তোরা দুজন দুদিকে সরে যা। তাহলে দুদিকে সরে গেলে কি হবে, মাঝখানে ফাটল তৈরি হবে, সেই ফাটল বরাবর এই যে ম্যাগমাটা উপরে উঠে আসছে, ম্যাগমা উপরে উঠে এসে জমাট বেঁধে নতুন ভূত্বক তৈরি হচ্ছে। যেহেতু নতুন কিছু তৈরি হচ্ছে, তাই এই প্রতিসারি পাত সীমানা বা ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারির অপর নাম হলো গঠনাত্মক বা গঠনকারী পাত সীমানা বা কনস্ট্রাকটিভ প্লেট মার্জিন। মনে থাকবে? তো নতুন ভূত্বক যেমন তৈরি হচ্ছে, আবার শৈলশিরাও গঠন হচ্ছে। শৈলশিরা মানে আমাদের এই ভঙ্গিল পর্বত, মানে হিমালয় অ্যালপসের মতন শৈলশিরা না, এই ঘটনাটা পুরোটাই আমরা দেখতে পাই মহাসাগরের তলদেশে, ঠিক আছে, মাঝ সমুদ্র বরাবর গঠিত হয়, মানে সংগঠিত হয়। কি হয়, মনে করো এই যে ম্যাগমাটা উপরের দিকে উঠলো, দুটো প্লেট দুদিকে চলে গেল, ম্যাগমা জমাট বেঁধে কি হলো, এখানে নতুন একটা ভূত্বক তৈরি হলো। আবার পরবর্তীকালে কি হয়, এই জায়গায় আবার নতুন ফাটল তৈরি হয়, আবার এই দুটো মানে অংশ ফাটল বরাবর দুটো ব্লক দুদিকে বিপরীতমুখী অগ্রসর হয়, কিন্তু অল্প অল্প করে ম্যাগমা জমাট বাঁধতে থাকে। এই ম্যাগমা জমাট বেঁধে এখানে শৈলশিরা, কি শৈলশিরা না, মধ্য সামুদ্রিক শৈলশিরা, মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করে, যেটাকে ইংরেজিতে বলা হয় মিড ওশেনিক রিজ। তোমরা যারা অনার্স পড়ছো তোমাদের জন্য ইংরেজি টার্মগুলো খুবই গুরুত্বপূর্ণ। মিড ওশেনিক রিজ গঠিত হয়। ম্যাগমাটা আসে কোথা থেকে, স্ফিয়ার থেকে ব্যাসাল্ট জাতীয় ম্যাগমা নির্গত হয়। আমরা কোথায় দেখতে পাই, আটলান্টিক মহাসাগরের তলদেশ। আমি যদি এই ছবিটা একটু দেখি তাহলে দেখতে পাবো, এই যে দক্ষিণ আমেরিকা প্লেট এই ওদিকে সরে যাচ্ছে, আফ্রিকান প্লেট এদিকে সরে যাচ্ছে, মাঝখানে এই যে আটলান্টিক মহাসাগর রয়েছে, এই বরাবর একটি ফাটল গড়ে উঠেছে, যেটা দেখতে অনেকটা ইংরাজি এস আকৃতির মতন। এটাকে বলা হয় মধ্য আটলান্টিক শৈলশিরা বা মিড আটলান্টিক রিজ, ঠিক আছে। এটা হলো বিশ্বের দীর্ঘতম, যার মোট দৈর্ঘ্য প্রায় 64,000 কিলোমিটার। এবারে দেখো, যেহেতু দুটো প্লেট দুদিকে সরে যাচ্ছে, ঠিক আছে, তাহলে তার মাঝখানে কি হবে, তার মাঝখানে তোমার যে ফাটলটা তৈরি হচ্ছে, সেই ফাটলের ফলে সংস্র উপত্যকা
বা রিফট ভ্যালি ফর্ম করবে, রিফট ভ্যালি, তবেই না তারা দুদিকে সরে যাবে। যেমন আফ্রিকার পূর্ব প্রান্তে উত্তর দক্ষিণে বিস্তৃত গ্রেট আফ্রিকান রিফট ভ্যালি গড়ে উঠেছে। ঠিক আছে, আগ্নেয়গিরি গড়ে উঠবে, কারণ যেহেতু ওটা মানে শৈলশিরা অঞ্চল, ক্রমাগত যদি ওখান থেকে ম্যাগমা নির্গত হয়, কোয়াইট সিম্পল আগ্নেয়গিরি গড়ে উঠবেই, এবং ভূমিকম্প অবধারিত। তাহলে এই হলো আমার প্রতি সারি পাত সীমান্তের ঘটনা, ডাইভারজেন্ট বা গঠনাত্মক বা কনস্ট্রাকটিভ প্লেট মার্জিনস এর ঘটনা। এবারে আমরা দেখে নিই অভিসারী পাত সীমান্তে কি হয়। এই অভিসারী পাত সীমান্ত কিন্তু এখানে অনেক ধরনের আমরা ভূগাঠনিক ঘটনা দেখতে পাবো। অভিসারী পাত সীমান্ত, ঠিক আছে। আচ্ছা, মানে কি, দুটো প্লেট মুখোমুখি অগ্রসর হচ্ছে, ওই যে কনভার্জ করছে, কনভার্জ, সেই থেকে কনভার্জেন্ট। তো এইভাবে মুখোমুখি অগ্রসর হলে কি হয়, এক্ষেত্রে কখনো হয় কি, দুটোই মহাদেশীয় হয়, মহাদেশীয় প্লেট মুখোমুখি অগ্রসর হতে পারে, একটা মহাদেশীয় একটা মহাসাগরীয় প্লেট মুখোমুখি অগ্রসর হতে পারে, বা একটা মহাসাগরীয় অপর একটি মহাসাগরীয় প্লেট অগ্রসর হতে পারে মুখোমুখি, মানে এই তিন ধরনের সংঘর্ষ আমরা দেখতে পাবো। এর ফলে এখানে কি হয়, এখানে যখন দুটো প্লেটের মুখোমুখি সংঘর্ষ হয়, তখন যদি কোনো ভারী প্লেট থাকে আর এটা যদি হালকা প্লেট হয়, তাহলে ভারী প্লেটটা কি হয়, হালকা প্লেটের নিচে চলে যায়। তার ফলে কি হয়, যদি দুটো মহাসাগরীয় এরকম প্লেটের সংঘর্ষ হচ্ছে, মনে করো একটা ভারী মহাসাগরীয় প্লেট আর একটা হলো হালকা মহাসাগরীয় প্লেট, এর ফলে আগ্নেয় দ্বীপপুঞ্জ বা দ্বীপীয় বৃত্তচাপ গড়ে উঠতে পারে। ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি আইল্যান্ড আর্ক। কোন ধরনের প্লেটের সংঘর্ষে কি ধরনের ভূমিরূপ তৈরি হয় আমি পরে আসছি। আচ্ছা, সামুদ্রিক খাত তৈরি হয় কখন হয়, যদি দুটোই মহাসাগরীয়, এই যে এইটা যদি হয়, দুটোই মহাসাগরীয় প্লেটের মধ্যে যদি সংঘর্ষ হয়। ঠিক এইভাবে জাপান সাগরে মারিয়ানা খাত, ভারত মহাসাগরে সুন্ডা খাত গড়ে উঠেছে, ভূমিকম্প তো হবে, আগ্নেয়গিরি গড়ে উঠে। যদি দুটোই মহাদেশীয় পাতের সংঘর্ষ হয়, সেক্ষেত্রে একটা ভারী হলে সে নিচের দিকে চলে যাবে, হালকা হলে সে উপর দিকে উঠবে। এর ফলে কি হয়, দুটো মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে তখন ভঙ্গিল পর্বত গড়ে ওঠে। প্রান্তভাগে যে পলি সঞ্চিত থাকে, সেই পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত গড়ে ওঠে, যেভাবে হিমালয় এবং আল্পস গড়ে উঠেছে। কিভাবে, ভারতীয় পাত উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে, তিব্বতীয় পাতের নিচে নিমজ্জিত হওয়াতে মাঝখানে যে মহিখাতটা ছিল, সেই মহিখাতটার নাম কি, টেথিস। টেথিসে সঞ্চিত পলিরাশিতে ভাঁজ করে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে। যেহেতু এখানে ভূত্বক খুব সুগভীর হওয়ায় ম্যাগমা ভূপৃষ্ঠে পৌঁছতে পারে না, তাই মনে রাখবে দুটো মহাদেশীয় পাতের সংঘর্ষে কখনো আগ্নেয়গিরি সৃষ্টি হয় না। আমরা কি হিমালয় বা আল্পসের ফুটিল জোনে বা পাদদেশীয় অঞ্চলে কি কোনো আগ্নেয়গিরি দেখতে পাই? দেখতে পাই না। কেমন, এছাড়াও সুউচ্চ মালভূমি গড়ে ওঠে, যেমন তিব্বত মালভূমি। এবারে মনে করো একটা মহাদেশীয় একটা মহাসাগরীয় পাত, তার ফলে কি হয়, মহাসাগরীয় পাত মানেই সেটা ভারী, কেমন, সে কি হয়, এই নিচে প্রায় 45 ডিগ্রি কোণ বরাবর হেলে নিচের দিকে প্রবেশ করে।
যেটাকে বলা হয় বেনিয়ফ মন্ডল। এই বেনিয়ফ মন্ডল কিন্তু বেনিয়ফ জোন, বেনিয়ফ জোন কিন্তু একটা 2 নম্বরের প্রশ্ন হতে পারে। আর কি তৈরি হয়? এখানে আগ্নেয়গিরি তৈরি হতে দেখা যায়, ঠিক যেমন ভাবে মনে করো এই যে প্রশান্ত মহাসাগরীয় পাত এবং উত্তর আমেরিকা বা এই আমেরিকান প্লেটের সাথে সংঘর্ষের ফলে এখানে এই যে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা, যে আগ্নেয়গিরিগুলো এই বেল্ট বরাবর তৈরি হয়েছে, কেমন? আর ভঙ্গির পর্বত তৈরি হয়। আমরা জানি যে এখানে উত্তর আমেরিকায় রকি আর দক্ষিণ আমেরিকায় আন্দিজ গড়ে উঠেছে, যেগুলোকে আমরা বলে থাকি কর্ডিলেরা। এই একটি মহাসাগরীয় এবং একটি মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে যে ধরনের ভঙ্গিল পর্বত গড়ে ওঠে, মনে রাখবে তাদেরকে বলা হয় কর্ডিলেরা। তোমরা পড়েছো কর্ডিলেরা আগে। সামুদ্রিক খাত গড়ে ওঠে আর ভূমিকম্প তো স্বাভাবিক ব্যাপার। সব শেষ যেটা, সেটা হলো দেখো লাস্ট যে প্লেটটা ছিল নিরপেক্ষ প্লেট মার্জিনস। ও আর একটা জিনিস বলা হয়নি, সেটা হলো এই যে এখানে কি হয়, কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে যে প্লেটটা নিচের দিকে নামছে, এটা মাঝখানে একটু ফাটল ধরে, ভেঙে যায়। কখন হয়? যখন একটি মহাদেশীয় একটি মহাসাগরীয় পাতে সংঘর্ষ হয়। তাই এই অভিসারী পাত সীমানার অপর নাম হলো ডিস্ট্রাকটিভ বা ধ্বংসাত্মক পাত সীমানা। ধ্বংসাত্মক পাত সীমানা। তাহলে অল্টারনেটিভ নামগুলো আমরা পেয়ে গেলাম। নিরপেক্ষ পাত সীমানা। নিরপেক্ষ কেন নিরপেক্ষ বলা হচ্ছে? কারণ এক্ষেত্রে দুটি পাত পরস্পরের সমান্তরালে বিপরীত দিকে গা ঘেঁষে চলে যায়। এখানে না কিছু সৃষ্টি হচ্ছে না কিছু ধ্বংস হচ্ছে। তবে হ্যাঁ, এই জায়গাটা অনেকটা সেই বাঁশের রেশারেশির মতো, একে অপরের গা ঘেঁষে যাওয়াতে কি হয়, এখানে ভূমিকম্পের সৃষ্টি হয়, ট্রান্সফর্ম চ্যুতি গড়ে ওঠে। ঠিক আছে? যেহেতু এখানে পাতে ধ্বংসও হচ্ছে না, তাই আর সৃষ্টিও হচ্ছে না, তাই এর অপর নাম হলো সংরক্ষণশীল পাত সীমানা। পরীক্ষায় আসতে পারে যে নিরপেক্ষ পাত সীমানাকে কেন সংরক্ষণশীল পাত সীমানা বলা হয়, কনজারভেটিভ প্লেট মার্জিনস। কোথায় দেখতে পাই আমরা? আমরা এটা দেখতে পাই ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিয়াস চ্যুতিতে। ঠিক আছে, বেশ। এবার আমরা দেখে নিই যে এই যে 3 ধরনের পাতের গঠন দেখলাম, এর ফলে আর কি কি আমরা ছোটখাটো ঘটনা দেখতে পাবো। প্রথমে আসি মেলাঙ্গি। মেলাঙ্গি মানে কি? মেলাঙ্গি মানে হলো, মনে করো দুটোই মহাসাগরীয় পাতের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, এটা ওশেনিক প্লেট, এটা ওশেনিক প্লেট। এদের যদি মুখোমুখি সংঘর্ষ হয়, তাহলে সমুদ্র খাতের ভিতরের দিকে ঢালে পাললিক শিলা প্রবল চাপে, পাললিক শিলা প্রবল চাপে রূপান্তরিত শিলায় পরিণত হয়। ঠিক আছে? এবং সেখানে এক ধরনের মিশ্র পদার্থের মানে সৃষ্টি হয়, রূপান্তরিত শিলা, তারপরে ধরো অনেক কিছু আগ্নেয় পদার্থ, একটা বিভিন্ন ধরনের লাভার সংমিশ্রণ দেখতে পাওয়া যায়, তাই এটাকে বলা হয় মেলাঙ্গি। জিওসিনক্লাইন বাংলায় যাকে বলা হয় মহীখাত। তোমরা যখন এর আগের সিলেবাসে যখন তোমরা কন্টিনেন্টাল ড্রিফট বা মহিসঞ্চরণ তত্ত্ব পড়েছো, তোমরা জানো যে গন্ডোয়ানাল্যান্ড আর আঙ্গোরাল্যান্ড সরে যাওয়ার ফলে মানে যখন প্রথম ভাগ হয়েছিল, তখন মাঝখানে একটি অগভীর সমুদ্র সৃষ্টি হয়েছিল, যেটাকে বলা হয় মহীখাত, তাই তো? আর এখানে ধরো এই যে সেটাকে মানে আমাদের হিমালয় পর্বত এবং আল্পস পর্বতের উৎপত্তির রেসপেক্টে তার নাম, সেটাকে বলা হয় টেথিস।
এই টেথিসে সঞ্চিত পলিরাশি ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বত তৈরি হয়। এই জিওসিনক্লাইন আবার দু প্রকার, মায়োজিওসিনক্লাইন আর ইউজিওসিনক্লাইন। মায়োজিওসিনক্লাইন কি? মায়োজিওসিনক্লাইন হলো মহাদেশের নিকটে যেটা থাকে, যার মধ্যে স্থলবিধৌত পদার্থ সঞ্চিত হয়। আর ইউজিওসিনক্লাইন হলো মহীঢাল বরাবর থাকে, যার মধ্যে আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়। সুচার লাইন বাংলায় যাকে বলে শিবন রেখা, কি সেটা? যখন দুটো মহাদেশীয় পাত, এটাও কন্টিনেন্টাল প্লেট এটাও কন্টিনেন্টাল প্লেট, যখন মুখোমুখি সংঘর্ষ হচ্ছে তখন কি হয়, মানে ঠিক যেমন ঝালাই হয় না, হ্যাঁ, এতটাই তীব্র গতিতে এরা অগ্রসর হয়ে ধাক্কা লাগে, সেই ঝালাই হলে যেমন ওয়েল্ডিং এর মতন মানে জুড়ে যায় দুটো অংশ, ঠিক সেরকম হয়ে যায় এই অংশে, তো সেটাকে বলা হয় শিবন রেখা। ফ্লিশ ও মোলাসে, এটা কি? ভঙ্গিল পর্বত সৃষ্টির পরে যখন অবশিষ্ট মহীখাতে ক্ষয়প্রাপ্ত পলি সঞ্চয় থেকে কাদাময়, ধরো বেলে পাথর, কংগ্লোমারেট, এই ধরনের অবক্ষেপ, এগুলোকে বলা হয় ফ্লিশ, যেগুলো অবশিষ্ট থাকে আর কি মহীখাতে, সেগুলোকে বলা হয় ফ্লিশ। আর সবুজ বেলে পাথরগুলোকে বলা হয় মোলাসে। ঠিক আছে, তার মানে ভঙ্গিল পর্বত গঠনের পরে এরা অবশিষ্ট থাকে। বেনিয়ফ জোন তাকে বলা হয়, এই যে বললাম যে ভারী মহাসাগরীয় পাত, ঠিক আছে, যখন হালকা মহাদেশীয় পাতের নিচে অগ্রসর হচ্ছে তখন কি হচ্ছে, ভূমিকম্প তো হয়, অগ্নুৎপাত হয়, যে এই যে নিচে নেমে যাচ্ছে প্রায় 45 ডিগ্রি কোণে হেলে নিচে নেমে যায়। মার্কিন ভূপদার্থবিদ হিউগো বেনিয়ফের নাম অনুসারে একে বলা হয় বেনিয়ফ জোন। প্রায় এটা হেলে কত দূর যায়? প্রায় 700 কিলোমিটার, অ্যাসথেনোস্ফিয়ারে 700 কিলোমিটার পর্যন্ত গভীরে অগ্রসর হয়। প্লেট টেকটনিক্স, প্লেট টেকটনিক্স এটা কি? এটা হলো আমরা সাধারণত দেখতে পাই অভিসারী পাত সীমান্তে কি হচ্ছে, দুটো প্লেট মুখোমুখি অগ্রসর হচ্ছে, তাই তো? কিন্তু অনেক সময় কি হয়, পুরো প্লেটটা ধরো এরকম নিচে না নেমে গিয়ে বা এই সম্পূর্ণ এর সাথে ধাক্কা না খেয়ে, মনে করো এই প্লেটটা অগ্রসর হলো, এই প্লেটটাও অগ্রসর হলো, এর পুরোটা নিচে না নেমে কিছুটা এরকম ভাবে ওপর দিকে এই এই প্লেটের উপরে উঠে আসে, মানে একটা পাতলা অংশ এর উপরে উঠে আসে, এটাকে বলা হয় প্লেট টেকটনিক্স। ট্রিপল জাংশন বা যাকে বলা হয় ত্রিপাত সংযোগ, সাধারণত কি হয়, শুধু যে সবসময় দুটো এরকম প্লেট মুখোমুখি সংঘর্ষ হয় তা নয়, অনেক সময় কি হয় আরেকটি প্লেটও কিন্তু সেটা প্রতিসারী হতে পারে, অভিসারী হতে পারে, এরকম তিনটে প্লেটের সংঘর্ষ দেখা যায় কিছুটা ওয়াই আকৃতির মতো। যেমন নাজাকা, আন্টার্কটিকা, প্রশান্ত মহাসাগরীয় পাতের সংযোগ একটু দেখে নেওয়া যাক। এই যে দেখো, প্রশান্ত মহাসাগরীয়, নাজাকা আর এই যে আন্টার্কটিকা পাতের সংযোগ, কেমন? আচ্ছা, অলাকোজেন যখন এই যে ট্রিপল জাংশন হচ্ছে তখন সেক্ষেত্রে কিন্তু এর দুটো বাহু সক্রিয় থাকে, মনে করো এই বাহু আর এই বাহুটা সক্রিয় রয়েছে, এবং তৃতীয় বাহুটা দুর্বল এবং কম গতিশীল। তো এই নিষ্ক্রিয় যে বাহুটা তাকে বলা হয় অলাকোজেন। এখানে ডাইক গড়ে ওঠে, ঠিক আছে, নিষ্ক্রিয় বাহুতে ডাইক গড়ে ওঠে। আচ্ছা, এবারে আমরা দেখে নিই, এই যে আমরা এতক্ষণ ধরে দেখলাম যে কি কি পাত সংঘর্ষ হচ্ছে বা কি হচ্ছে, এদের ফলে গঠিত ভূমিরূপ। দেখো, এই যে পাতগুলো যে চলন হচ্ছে, এই পাতের চলনের জন্য কিন্তু বিভিন্ন শক্তি কাজ করে, পরিচলন স্রোত রয়েছে, অভিকর্ষ টান রয়েছে, কেমন? এই পরিচলন শক্তি কিভাবে কাজ করে সেটা তোমাদের যখন আমি সমুদ্রবক্ষ প্রসারণ পড়াবো তখন বুঝিয়ে দেব। প্রথমেই আসি, পাতের সঞ্চালনের ফলে
প্রতিসারি বলো, অভিসারি বলো, নিরপেক্ষ পাত সীমান্ত বলো, তিনটে সীমান্তেই কিন্তু আমরা ভূমিকম্প দেখতে পাবো। ভূমিকম্প হবে, ধাক্কা লাগছে বা একে অপর থেকে ধরো সরে যাচ্ছে, একজন একজনকে ঝাঁকিয়ে দিয়ে সরে যাচ্ছে, তা ভূমিকম্প হবে না? নেক্সট আমরা যেটা দেখতে পাই অগ্নুৎপাত। আগ্নেয়গিরি গড়ে উঠছে প্রতিসারি পাত সীমান্তে, যখন দুটো পাত পরস্পর বিপরীত দিকে সরে যাচ্ছে, ছবিটা ভালো করে লক্ষ্য করো তোমরা, তখন ফাটল সৃষ্টি হয়। চাপ হ্রাস পাওয়ায় অ্যাস্টেনোস্ফিয়ারের ম্যাগমা আয়তনে বৃদ্ধি পেয়ে, এই যে ম্যাগমার যেভাবে ঊর্ধ্বগমন হচ্ছে আর কি, আয়তনে বৃদ্ধি পেয়ে ম্যাগমার ঊর্ধ্বমুখী স্রোতের প্রভাবে ধীরে ধীরে ম্যাগমা নির্গত হয়ে প্রতিসারি পাত সীমানায় বিদার অগ্নুৎপাত ঘটায়, বিস্ফোরণ সহকারে নয়। অভিসারী পাত সীমান্তে কি হয়, এই যে বেনিয়ফ জোন যে জায়গাটা বা অধোপাত অঞ্চলে প্রবল ঘর্ষণে, ভূগর্ভস্থ তাপে এবং মহাদেশীয় পাতের শিলায় তেজস্ক্রিয় মৌলের তাপ বিকিরণের ফলে ভারী পাতের শিলাস্তর গলে ম্যাগমায় পরিণত হয়। তাহলে কি হচ্ছে, একটা প্লেটের তো এখানে তাহলে কিছুটা অংশ নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্যই বললাম বেনিয়ফ জোনে কি হয়, যেহেতু প্লেটের কিছুটা অংশ নষ্ট হয়ে যাচ্ছে, তাই তাকে আমরা বলি ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা কি দেখতে পাই, গিরিজনী আলোড়ন ও ভঙ্গিল পর্ব। দেখো ভঙ্গিল পর্ব সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে ধরো দুটো মহাদেশীয় প্লেটের সংঘর্ষের ফলে ভঙ্গিল পর্ব সৃষ্টি হতে পারে, যেমন হিমালয় এবং আল্পস, এবং একটি মহাদেশীয় এবং অপর একটি মহাসাগরীয় প্লেটের সংঘর্ষের ফলেও ভঙ্গিল পর্ব সৃষ্টি হয়, যেটাকে আমরা বলে থাকি কর্ডিলেরা। সাপোজ রকি ও আন্দিজ, যেমন প্রশান্ত মহাসাগরীয় পাতের সাথে আমেরিকান পাতের সংঘর্ষের ফলে। ঠিক আছে, আচ্ছা। এছাড়া কি গড়ে ওঠে, দ্বীপীয় বৃত্তচাপ গড়ে ওঠে। অসংখ্য দ্বীপ ও দ্বীপপুঞ্জ একটি বা দুটি বৃত্তচাপের আকারে মহাদেশের মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরে গড়ে ওঠে। এগুলো মূলত আগ্নেয় দ্বীপ ও দ্বীপপুঞ্জ। যেখানে কর্ডিলেরা থাকবে সেখানেই আইল্যান্ড আর্ক বা দ্বীপপুঞ্জ গড়ে উঠবে। কেমন? একটু এই ছবিটা ভালো করে দেখো, এই যে প্রশান্ত মহাসাগর থেকে যেভাবে আগ্নেয়গিরিগুলো গড়ে উঠেছে, যেমন জাপান, ফিলিপাইন্স, তারপর সলোমন, ফিজি, টোঙ্গা, এই ধরনের দ্বীপপুঞ্জের সৃষ্টি হয়েছে। এছাড়াও কিন্তু অভিসারী পাত সীমানায় দুটি মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে অধোপাত অঞ্চলে যখন ভারী পাতটা হালকা পাতের নিচে প্রবেশ করছে, নিচের দিকে বেঁকে উল্লম্ব ফাটল ও দীর্ঘ সমুদ্র খাত সৃষ্টি করছে। কেমন? সেই জন্যই এই যে দেখো বিভিন্ন এই যে সামুদ্রিক খাতগুলো গড়ে উঠেছে। আর কি তৈরি হয়, সামুদ্রিক খাত ও সামুদ্রিক শৈলশিরা। সামুদ্রিক শৈলশিরা যেমন মনে করো, এই যে বললাম যে যখন দুটো প্লেট দুদিকে চলে যাচ্ছে, এই যে মাঝখানে ম্যাগমা জমতে জমতে অল্প অল্প বিদার অগ্নুৎপাতের ফলে জমতে জমতে সেখানে শৈলশিরা গড়ে তুলছে। ঠিক আছে, তাহলে এই হলো পাত সংস্থান তত্ত্ব। এই পাত সংস্থান তত্ত্ব কিন্তু এখনো চলছে, মানে পাতের যে চলন আর কি, মানে এটা তো তত্ত্ব, পাতের চলন কিন্তু এখনো হচ্ছে, এবং তার ফলে প্রতিনিয়ত নতুন নতুন ভূমিরূপ গড়ে উঠছে। তোমরা পড়েছো না যে ভূমিরূপ গঠনে দুটি প্রক্রিয়া কাজ করে, অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। তো এইটা হলো, এই পাতের গঠন হলো একটি অন্তর্জাত প্রক্রিয়া। এই পাতের গঠনের ফলে নতুন নতুন যে ভূমিরূপ তৈরি হচ্ছে তারও আবার পুনরায় রূপ পরিবর্তন হচ্ছে, যেটা বহির্জাত প্রক্রিয়া তার রূপ দান করছে। তাহলে এই হলো আজকের আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কারোর কিছু ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি বুঝিয়ে দেব। এই পাত সংস্থান তত্ত্ব একটা ইটসেলফ ব্রড কোয়েশ্চেন হিসেবে আসতে পারে, বা এর মধ্যে আমি আরো যে ছোট ছোট বিষয়গুলো বললাম সেগুলো 2 মার্কসের কোয়েশ্চেন হিসেবে আসতে পারে।
বা দুটো পাতের মধ্যে পার্থক্য, মনে করো প্রতিসারি পাত সীমানা এবং অভিসারী পাত সীমানার মধ্যে পার্থক্য, একটা 3 নম্বরের প্রশ্ন হিসাবেও কিন্তু আসতে পারে। কেমন? তোমরা সেইভাবে তৈরি করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স, অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের হিস্ট্রি ম্যাডাম কিন্তু ওনার চ্যানেলে হিস্ট্রির বিষয়গুলো আপলোড করেছেন, তোমরা দেখে নিও। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু হিস্ট্রির ভিডিও চ্যানেল লিঙ্কটাও তোমাদের দিয়ে দেবো। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।